আমরা এখন পপুলেশন পলিসি পড়ব। ইন্ডিয়ার পপুলেশন পলিসি। পপুলেশন পলিসি পড়ার আগে একটা বিষয় জানা উচিত যে পপুলেশন তিনটি ইন্ডিকেটরের উপর নির্ভর করে। কি কি সেই ইন্ডিকেটরগুলো? না, গ্রোথ, বার্থ রেট বা ক্রুড বার্থ রেট, ডেথ রেট অ্যান্ড মাইগ্রেশন। তো নর্মালি আমরা পড়ার সময় কি করি, বার্থ রেটের ওপর খুব গুরুত্ব আরোপ করি, অ্যান্ড তারপরে প্রায়োরিটিতে আসে ডেথ রেট, অ্যান্ড সবচেয়ে লাস্ট প্রায়োরিটিতে আসে মাইগ্রেশন, ইন মাইগ্রেশন বা আউট মাইগ্রেশন। বাস্তবিক পক্ষে পপুলেশন পলিসি পড়তে গেলে বা পপুলেশনের নেচারকে বুঝতে গেলে বার্থ রেটের সঙ্গে সঙ্গে সমান বা ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে যে মাইগ্রেশন পলিসিকে জানা। আদারওয়াইজ পপুলেশনের যে অপটিমাম অবজেক্টিভ নিয়ে পপুলেশন পলিসি আমরা করবো কেন? টু ম্যানেজ দ্য পপুলেশন উইথিন দ্য অপটিমাম লেভেল, তাই না? যেটা রিসোর্সের সঙ্গে ব্যালেন্স, কোনো নির্দিষ্ট টাইম স্পেসিফিক অ্যান্ড নেশন স্পেসিফিক। ওকে, তো পপুলেশন পলিসি পড়ার জন্য পপুলেশন বার্থ রেট যেমন গুরুত্বপূর্ণ, সেরকম গুরুত্বপূর্ণ বা ততখানি গুরুত্বপূর্ণ কিন্তু ওর মাইগ্রেশন পলিসি। আচ্ছা, ইন্ডিয়ার পপুলেশন পলিসি পড়ার ক্ষেত্রে প্রথমে আমরা চলে আসব ওর পলিসিটা কি, দেন ওর মাইগ্রেশন পলিসিটায় আসবো। আচ্ছা, ইন্ডিয়ার ক্ষেত্রে আমি একদম ইয়ার ওয়াইজ বলতে থাকি, তোমরা একবার রিড আউট করে নেবে। আচ্ছা, ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর প্রথম দেশ যারা কিন্তু মানে নিয়ম করে 1952 এ ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম স্টার্ট করেছিল। ইন্ডিয়ার পর যারা আরো ফ্যামিলি প্ল্যানিং এর জন্য সারা পৃথিবী সমাদৃত, যেমন চায়না, এরা কিন্তু পরে ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম করে। ইন্ডিয়া কিন্তু ফার্স্ট কান্ট্রি যে সূচনা করে ফ্যামিলি প্ল্যানিং এর, জাস্ট ইন্ডিপেন্ডেন্ট পরে। এবং তারপরে প্রতিটি 5 ইয়ার্স প্ল্যানিং, আগে এখন তো প্ল্যানিং আর 5 ইয়ার্সে হবে না, নতুন প্ল্যানিং অ্যাপ্রোচ নীতি আয়োগ শুরু করেছে। তো এই 2019 সালের আগে, সরি 2017 এর আগে প্রত্যেক 5 ইয়ার্স প্ল্যানিং এর ভেতরে, মানে আপ টু 5 ইয়ার্স প্ল্যানিং, আমরা প্রত্যেকটি 5 ইয়ার্স প্ল্যানিং এ ভীষণভাবে জোর দিয়েছি যে পপুলেশন কন্ট্রোলে এবং স্পেশালি বার্থ রেট কন্ট্রোলে। আমরা প্রথমে বার্থ রেটের পার্সপেক্টিভে যেগুলো পড়বো সেগুলো আগে জেনে নিই। 1952 এ ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম, 1966 এ পরের 5 ইয়ার্স প্ল্যানিং এ ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামের সঙ্গে হেলথ মিনিস্ট্রির জন্ম হচ্ছে। ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড হেলথ মিনিস্ট্রি ক্লিনিক্যাল অ্যাপ্রোচ, মানে হসপিটাল বা হেলথ সেন্টারে যাওয়ার অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচ শুরু হচ্ছে 1966 এ। দেন 5 ইয়ার্স প্ল্যানিং এ আসছে 5 ইয়ার্স প্ল্যানিং 1974 টু 1979। এটাতে কি প্রায়োরিটি দেওয়া হলো? ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার, মা এবং শিশুর স্বাস্থ্যের ব্যাপারে নজর দেওয়া হলো। 1976, এটা খুব রিমার্কেবল, বিয়ের বয়স, যে লিগাল এজ অফ ম্যারেজ আছে না আমাদের দেশে, মহিলাদের ক্ষেত্রে 18 ইয়ার্স অ্যান্ড বয়েজদের ক্ষেত্রে 21 ইয়ার্স। ওকে, এটা কিন্তু প্রথম এনেক্টেড হলো 1976 এ, সরি 1976 এ, যেটা 15 বছর থেকে বেড়ে হলো 18 ইয়ার্স ফর দ্য গার্লস, অ্যান্ড ফর দ্য বয়েজ 18 ইয়ার থেকে বেড়ে হলো 21 ইয়ার্স। ওকে, তার আগেও একটা পরাধীন ভারতবর্ষে বা আরো আগের ভারতবর্ষে একটা নিয়ম ছিল, আলোচনা সেটা পরে কখনো করব, এখানে প্রাসঙ্গিক নয় বলে করছি না। তো 1976 এর এই পদক্ষেপ খুব গুরুত্বপূর্ণ, টু লিগাল এজ অফ ম্যারেজ, যেটা বর্ধিত হলো, বাড়ানো হলো। এবারে চলে আসে এবং সেটা ইমপ্লিমেন্ট হলো, শুধু কাগজে কলমে তা নয়, খুব স্ট্রিক্টলি স্টিল ইমপ্লিমেন্টেড, এখনো হয়ে চলে। 1977 এ ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম চালু করা হলো। এতে অনেকগুলি স্কিম আসে, সেগুলি অন্য সময় আমরা আলোচনা করব। 1980 থেকে 1985 এ, যেটা 6th 5 ইয়ার্স প্ল্যানিং ছিল, সেটা 12টা পয়েন্ট প্রোগ্রাম, 12 পয়েন্ট প্রোগ্রাম, 12টা বিষয়ের উপর জোর দেওয়া হলো। এতে ফ্যামিলি কেয়ার আছে, হেলথ কেয়ার আছে, এডুকেশন লেভেল অফ মাদার আছে, ইভিন এখানে ডেথ রেটকে ডিক্লাইন করাবার জন্য হেলথ কেয়ার সিস্টেমের কথাও বলা হলো। ডেথ রিডিউস করাও একটা মানে পপুলেশন ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ পলিসি। ওকে, 1985 থেকে 90-তে এনজিওর ইনভলভমেন্ট, তার আগে কিন্তু ওই কি বলে না, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনগুলির এতখানি ইনভলভমেন্ট ছিল না
ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড হেলথ কেয়ার প্রোগ্রামের ক্ষেত্রে 7th 5 ইয়ার প্ল্যানিংয়ে এটার উপর প্রায়োরিটি দেওয়া হলো। অ্যান্ড দেন 8th 5 ইয়ার্স প্ল্যানিংয়ে কি হলো, রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার স্কিম করা হলো, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস অ্যান্ড মাদারহুড স্কিম, সেফ মাদারহুড স্কিম ইত্যাদি ইত্যাদি নানা স্কিম চালু করা হলো। অ্যান্ড এখানে বলে রাখি 1995-এ মিড ডে মিলস প্রোগ্রাম, যেটা এখনো স্কুলে স্কুলে চলে, সেটা বাচ্চাদের হেলথের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা প্রথমে নিচু ক্লাস ছিল, পরে এটা এক্সটেন্ড হয়, 1995-এ চালু করা হলো। দেন নেক্সট 5 ইয়ার্স প্ল্যানিং 1997-2002, এখানে কি করা হলো, ইমপ্রুভ অ্যাসেস অফ দ্য কোয়ালিটি অফ সার্ভিস অফ উইমেন অ্যান্ড চিলড্রেন। স্বাস্থ্য পরিষেবা যাতে তোমার হাতের কাছে পৌঁছয়, স্বাস্থ্য পরিষেবা থেকে মানুষজনের অবস্থান যদি অনেক দূরে হয়, মেবি ফিজিক্যালি মেবি মেন্টালি, সেই দূরত্ব কাভার করার জন্য মাঝের মধ্য কমিউনিকেটর তৈরি করা হলো। ধরো গ্রামাঞ্চলে থাকে, তার কাছে হেলথ কেয়ার সেন্টার অনেক ফিজিক্যাল ডিস্টেন্স অনেক বেশি, আবার কেউ হেলথ কেয়ার সেন্টারের খুব কাছেই থাকে বাট তার মানসিক দূরত্ব হেলথ কেয়ার সেন্টারের থেকে অনেক বেশি। সেক্ষেত্রে মিডল ম্যান বা মিডল সার্ভিস উইমেন্সদের গভর্নমেন্ট প্যাট্রোনাইজ করলেন টু রিডিউস দ্য ডিস্টেন্স। কেন না, টু ইমপ্রুভ দ্য হেলথ কোয়ালিটি, টু অ্যাসেস দ্য হেলথ বেনিফিট, এজন্য অনেকগুলি স্কিম চালু করলেন। এবার 2002 থেকে 2019 কিরকম না, সায়েন্টিফিক কন্ট্রাসেপটিভ টার্গেট গ্রুপস ইন্ডিয়া খুব ভালো ইউজার অফ কন্ট্রাসেপটিভ, তার ডেটাবেস আছে, দেখিয়ে নিও। আচ্ছা, আর একটা জিনিস ইন্টিগ্রেটেড, মানে মা এবং বাচ্চার শিশুর হেলথ কেয়ার আলাদাভাবে না, একসঙ্গে ইন্টিগ্রেটেড প্রোগ্রাম চালু করলেন। আচ্ছা, এটার অবজেক্টিভ কি ছিল, টু রিডিউস দ্য ম্যাটারনাল মর্টালিটি, ইনফ্যান্ট মর্টালিটি। ইনফ্যান্টের একটা এজ গ্রুপ আছে, মানে শিশু জন্মাবার, চিলড্রেনটি জন্মাবার থেকে তার 1 বছর বয়স পর্যন্ত হয় ইনফ্যান্ট, আর 1 বছর থেকে 4 বছর পর্যন্ত হয় চিলড্রেন। তো ইনফ্যান্ট মর্টালিটি রেট, চিলড্রেন মর্টালিটি রেট রিডিউসড হলো, অ্যান্ড ম্যাটারনাল মর্টালিটি রেট রিডিউস করা ছিল এর অবজেক্টিভ। অ্যান্ড যে হাই ফার্টিলিটি রেট, সেটাকেও উইথিন কন্ট্রোল করার চেষ্টা করা হলো। অ্যান্ড এটার জন্য ইমপ্রুভ, মানে এতে তো মহিলাদের ইনভলভমেন্টের অতখানি প্রায়োরিটি দিয়ে আলোচনা করা হয়েছিল আপ টু 2002 এর আগে। দেন 2002 পর যাতে মেল মেম্বার অফ দ্য ফ্যামিলি, তাদের প্যারেন্টহুডে ইনভলভমেন্ট বাড়ে, সেটার জন্য গভর্নমেন্ট স্কিম চালু করলেন। আর 10th 5 ইয়ার্স প্ল্যানিংয়ে কি কি হলো না, একটু আমরা অ্যাচিভ করলাম, কি কি অ্যাচিভমেন্ট করলাম। রিডাকশন হলো কি, ইনফ্যান্ট মর্টালিটি রেট অ্যান্ড ম্যাটারনাল মর্টালিটি রেট। আচ্ছা, একটা একটা গোল তো ছিল গভর্নমেন্টের, তো রিপ্রোডাক্টিভ রেটকে কতখানি কমিয়ে আনবো সেটার কাছাকাছি আমরা পৌঁছলাম। এবং 11th প্ল্যানে যেটা খুব গুরুত্বপূর্ণ, এখন দেখবে সবার মুখে আশা কর্মী কথাটা আসে, অক্সিলারি নার্স কথাটা আসে, ওয়াইফ সার্ভিস বা ওয়াইফারি সার্ভিস কথাটা আসে। এগুলি হচ্ছে ওই মিডল পার্সন হু রিডিউস দ্য ডিস্টেন্স, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ডিস্টেন্স, কার ভেতরে হেলথ কেয়ার ফেসিলিটিস অ্যাচিভ করা অ্যান্ড যে হেলথ কেয়ার চাই সেই ভদ্র মহিলা এবং বাচ্চা মানুষগুলির ভেতরে। তো এই সার্ভিস কিন্তু চালু করা হলো, যারা কিন্তু ডোর টু ডোর এই ফ্যামিলি প্ল্যানিংকে ইমপ্লিমেন্ট করতে ভীষণভাবে সাহায্য করে। এর ফল কি হলো না, আমাদের ফার্টিলিটি রেট 2.1 হলো কমে 2012-এ। আর এটা টার্গেট কি না, 2045 মানে 2045 সালের ভেতরে এটাকে 1 বা 1.5-এ নিয়ে আসা। আচ্ছা, এরপরে আমরা চলে আসি, আচ্ছা এর জন্য অনেক অপশন বাড়লো, মেল ইনভলভমেন্ট বাড়াবার চেষ্টা করলো গভর্নমেন্ট বা চেষ্টা করছে, রোল অফ মাস মিডিয়া আর সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জের জন্য অ্যাক্টিভ ভূমিকার জন্য বিভিন্ন বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট ব্যবহার করে। ইভেন মানে অপশন অফ কন্ট্রাসেপটিভ চয়েস অনেক বেড়ে গেল, ইত্যাদির কথা গভর্নমেন্ট ভাবলো। এরপর যেটা খুব গুরুত্বপূর্ণ, 2000-এ ন্যাশনাল পপুলেশন পলিসি এনপিপি, এই স্কিম গভর্নমেন্ট আনলো। এই স্কিমের আওতায় অনেক কিছু সার্ভিসকে মার্জ করে দেওয়া হলো, আর ওই 5 ইয়ার্স প্ল্যানিং এর মতো গেল না। কি বলা হলো, যে অতদিন ধরে যে আমার আনমেট নিডসটা ছিল, যেটা আমরা অ্যাচিভ করতে পারিনি, সেটা অ্যাচিভ করার জন্য আশা কর্মী এবং মিডওয়াইফসদের অনেক বেশি দায়িত্ব বেড়ে গেল।
দেখো না, এখন দেখবে পালস পোলিও প্রোগ্রাম, ওগুলো কিন্তু চাইল্ড অ্যান্ড মাটারনাল হেলথ কেয়ারের ভেতরে পড়ে। এগুলি কি? এগুলি ডোর টু ডোর সার্ভিস দেওয়া হয়। মেক ফ্রি স্কুল এডুকেশন আপ টু 14 ইয়ার্স, 14 বছর বয়স পর্যন্ত বেসিক স্কুল এডুকেশন ফ্রি করা হলো, কারণ এডুকেশনের সঙ্গে ফার্টিলিটি রেটের ঘনিষ্ঠ যোগ আছে। আবার কি, স্কুলে এখন মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আর অল ওভার দ্য ইন্ডিয়া স্কুলের জেন্ডার অ্যান্ড সেক্স এডুকেশন বা লাইফস্টাইল বলছে সেটাকে, এডুকেশন স্কুল ক্যারিকুলামে যেমন ফিজিক্যাল এডুকেশনের ক্লাস হয়, ড্রয়িং এর ক্লাস হয়, সেরকম ক্লাসে ইমপ্লিমেন্ট করা হলো। স্কুল লেভেলের টিচারদের কাছ থেকে আই মিন ভবিষ্যৎ সম্পর্কে জানবে বা নিজের সম্পর্কে জানবে। রিউস আর এই সমস্ত ঘটনার ভেতর দিয়ে আমাদের ইনফর্ম মর্টালিটি রেট অনেকখানি কমেছে। 30/1000 অফ লাইভ বার্থ, যতগুলি 1000টি বাচ্চা জন্মালে তার 30টি মারা যাওয়ার সম্ভাবনা, তাহলে ক্রমশ কমে এসেছে। ম্যাটারনাল মর্টালিটি রেট অনেক কম, মানে 100 জন মারা যাবার সম্ভাবনা প্রতি 1 লক্ষ মায়ের ভেতরে। অ্যান্ড দেন ম্যারেজ, মানে ম্যারেজ এজ তো আমাদের দেশে মহিলাদের ক্ষেত্রে 18 ইয়ার্স, তো সেটাকে বাড়িয়ে 20 করা এখনো হয়নি। হবে কিনা সেটা আলোচনা বিষয়বস্তু হিসেবে এখনো পার্লামেন্টে আছে। তবে 18 থেকে আই মিন এজ অফ ম্যারেজকে সোশ্যালি এনকারেজ করা হচ্ছে 20s এর দিকে নিয়ে যাওয়া। এতে প্ল্যানাররা মনে করছেন যে মানে আই মিন ফার্টিলিটি রেট খানিকটা কমবে। আচ্ছা, এইভাবে যদি আমরা চলি, তো আর একটা কথা, আই মিন আগে তো ছেলেমেয়েরা বাড়িতে জন্মাতো এবং আনস্কিল্ড নার্স, ডক্টর যাদের পেশাদারি ছিল না, যারা স্কিল ছিল না, এখন ইনস্টিটিউশনাল ডেলিভারি ইজ দ্য মাস্ট, এবং জন্মের পর বাচ্চাটির বার্থ রেজিস্ট্রেশনের কথা ভাবা হচ্ছে বা মাস্ট, বাধ্যতামূলক। আচ্ছা, আর যতজন জন্মাবে মানে 100% রেজিস্ট্রেশন সিকিউর করেছে গভর্নমেন্ট, বার্থ, ডেথ, ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি, বিয়ে করলেও তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। ওকে। আর তাছাড়া এই রিলেটেড যে অসুখ বিসুখগুলি হয় সেগুলির জন্য স্পেশাল চিকিৎসা এবং কমিউনিকেশনের জন্য, ওগুলি অনেক সময় সোশ্যাল স্টিগমা থাকে, ওগুলি কমিউনিকেশনের জন্য আশা কর্মী মিডওয়াইফারি সার্ভিসটা কমিউনিকেট করে গ্রাসরুটস লেভেলে। আচ্ছা, আরো অনেক ইন্টিগ্রেটেড মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার স্কিম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পার্সু করছে। আচ্ছা, এর ফলে আর একটা কথা কি, স্মল ফ্যামিলি সাইজ, আমরা তো ট্র্যাডিশনালি 3 টায়ার ফ্যামিলি সিস্টেম, ইন্ডিয়ান সিস্টেম, এন্ড বিগ ফ্যামিলি, লার্জ ফ্যামিলি। ওকে, স্মল ফ্যামিলি সিস্টেমকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রমো করার চেষ্টা করছে। আর কি বলতো, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড পিপল, মানে এই ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম বা ফ্যামিলি ওয়েলফেয়ারটা কিন্তু কারো একার কাজ নয়, এটার সঙ্গে মাস পার্টিসিপেশন, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অ্যান্ড হেলথ কেয়ার সিস্টেম খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এগুলি মোটের ওপর আমার কি, ওয়েস্ট বেঙ্গলে কি কি, সরি, অল ওভার দ্য ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স 1952 এর ফার্স্ট ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম ইমপ্লিমেন্ট হওয়ার পর কি কি করেছি। 2000 এর যে এনপিপি, ন্যাশনাল ন্যাশনাল বললাম কি একটু আগে, ন্যাশনাল পপুলেশন পলিসি ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা ম্যাটারনিটি, ম্যাটারনাল ফার্টিলিটি রেট, ম্যাটারনাল মর্টালিটি রেট, ইনফ্যান্ট মর্টালিটি রেট অনেকখানি কমে এসেছে। আর একটা বলি, এম্পাওয়ারমেন্ট উইমেনের ওপর খুব জোর দেওয়া হচ্ছে। আর এ সত্ত্বেও ইন্ডিয়াতে যে অল ওভার দ্য ইন্ডিয়া অ্যান্ড থ্রু আউট দ্য ইন্ডিয়া একই রকম সাড়া পাওয়া গেছে এমন নয়। 8টা স্টেট হচ্ছে খুব পুয়ার পারফরমেন্স, বিহার আছে, ঝাড়খণ্ড আছে, ছত্তিশগড় আছে, মধ্যপ্রদেশ আছে, ওড়িশা আছে, ইউপি আছে, অ্যান্ড রাজস্থান আছে, এদের উত্তরাখণ্ড আছে, এদের ফার্টিলিটি রেট অ্যাভারেজের থেকে বেশি। ওয়েস্ট বেঙ্গল অবশ্য ফার্টিলিটি রেট অন অ্যান অ্যাভারেজ রেঞ্জে অবস্থান করে। আর এনআরএইচ, ন্যাশনাল রুরাল হেলথ মিশন, 2005 থেকে গ্রামাঞ্চলে গ্রাসরুট লেভেলে ফ্যামিলি টু ফ্যামিলি, উইমেন টু উইমেন কন্ট্যাক্টের ভেতর দিয়ে, যোগাযোগের ভেতর দিয়ে এই ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে। এই যে ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম পড়লাম, এটা কিন্তু পপুলেশন পলিসির একটা স্টেপ, যেখানে পপুলেশন ফার্টিলিটি রেট কমিয়ে আনার ভেতর দিয়ে পপুলেশনকে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে, বার্থ রেট কন্ট্রোলের ভেতর দিয়ে, এবং সেফ বার্থ, মানে মানুষ যাতে ভালোভাবে জন্মাতে পারে এবং তাতে সবার স্বাস্থ্য ভালো থাকে সেদিকে ধ্যান দেওয়া হয়েছে। ওকে,
এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা আমরা আলোচনা করে নিই। সেটা হচ্ছে, দেখো আমি একটু আগেই বলেছি পপুলেশনের দুটো জিনিস, একটা বার্থ রেট, একটা ডেথ রেট, একটা মাইগ্রেশন। এটা যেমন আমি বার্থ রেটকে সিকিউর করার জন্য, কমানোর জন্য, তার সঙ্গে সঙ্গে হেলথ কেয়ার আসার জন্য আমার কি হলো, ডেথ রেট খানিকটা ডিক্লাইন করলো এবং মানুষের গড় আয়ুষ্কাল, অ্যাভারেজ লাইফ স্প্যান, আর একটু অর্থনৈতিক ভাষায় লংজিভিটি অফ লাইফ ক্রমশ বাড়ছে। আগে মানুষের, আমরা যখন স্বাধীন হয়েছিল 49 বছর ছিল গড়, 49 ইয়ার্স ছিল গড় আয়ুষ্কাল। 2015-এ মানুষের গড় আয়ুষ্কাল ইন্ডিয়ানদের 69 ইয়ার্স এর মতো। ইভেন তুমি যদি ডেভেলপ নেশনে যাও, আমেরিকার হচ্ছে 86 ইয়ার্স এর মতো 2018-এর হিসেব মতো। তো কিছুদিন বাদে মানুষ আশানিশে 100 বছর বাড়বে। তাহলে পপুলেশন আর এজিং, মানে আমার মিড ইয়ার অ্যাভারেজ বয়স, গড় বয়সকাল ক্রমশ বাড়ছে। আগে ছিল সেটা 25, এখন হচ্ছে 28, কিছুদিন পরে হবে 40। গড় আয়ুষ্কাল তো ক্রমশ বাড়বে, তাই না? তাহলে এজিং অফ পপুলেশন হচ্ছে, এবং আমার পপুলেশন পলিসিতে এজিং পপুলেশন অর্থনীতির ওপর একটা চাপও হতে পারে। আবার এজিং পপুলেশন তার এক্সপেরিয়েন্স, তার স্কিল্ড পপুলেশন একটা পজিটিভ, গুরুত্বপূর্ণ পজিটিভ ইম্পেটাসও হতে পারে। সেটা আমরা পরে আলোচনা করব। এখন পলিসি পড়ছি, পপুলেশনের বার্থ রেট পড়লুম, এর সঙ্গে ডিক্লাইন অফ ডেথ রেট অ্যান্ড পজিটিভ আউটপুট রিগার্ডিং দ্য ডেথ রেট আমরা পেয়েছি। এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পপুলেশন গ্রোথ রেটের মাইগ্রেশন। আচ্ছা, সূচনাতে আমার যেটা বলা হয়নি সেটা বলিনি, ইন্ডিয়ার পপুলেশন সিনারিওটা কিরকম। আমি তো সরাসরি স্কিমে চলে গিয়েছিলাম, তো তোমরা পরীক্ষার পারপাসে আগে সিনারিওটা বলে দেবে। 2021-এ পপুলেশন গ্রোথ রেট কিরকম, এখানে সংখ্যাগুলি লেখা আছে, আমি আর রিড আউট করছি না। 0.97% ইনক্রিজ করেছে, তার আগে ছিল 0.99%, তার আগে 2018 ছিল 1.02%, আর 17-এ ছিল 1.04%। আর এই মোদ্দা কথা যদি আমি বলি, এই 2017 থেকে যত আমি ওপর, এটা ওল্ড, অ্যান্ড যত আমি ওপর দিয়ে গেছি তত কিন্তু আমার গ্রোথ রেট ক্রমশ কমেছে। তো গ্রোথ রেট তো আমার নীল হয়ে যায়নি, আমার এমনি পপুলেশন ভলিউম অনেক বেশি, সংখ্যাটা কত বড় দেখো। দেন দেন তার খুব কম পার্সেন্টেজ হলো আমার পপুলেশন গ্রোথ রেট যথেষ্ট হাই। চলো এরপরে আমি পরেরটাতে আসি। আচ্ছা, ইন্ডিয়ান পপুলেশনের একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড লার্জেস্ট পপুলেশন, চায়নার পরেই আমাদের সেকেন্ড র্যাঙ্ক। আচ্ছা, আর একটা কথা বলে দিই, সারা পৃথিবীর পপুলেশনের কত পার্সেন্ট ইন্ডিয়া শেয়ার করে জানো? ভারতবর্ষের পপুলেশন 17.7%, মানে 18%, প্রায় আমরা একাই সারা পৃথিবীর পপুলেশন। আর ভারতবর্ষের নতুন ট্রেন্ড, 35% পপুলেশন এখন কিন্তু আরবান পপুলেশন। যদি তুমি আমায় জিজ্ঞেস করো 21st সেঞ্চুরি কিসের সেঞ্চুরি, আমি বলবো অল ওভার দ্য ওয়ার্ল্ড, স্পেশালি ফর দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড, it's a century for the urbanization. People are more oriented to the urban environment. People their destination ki ultimate destination to move the urban area, maybe small town, maybe in mega city, মানুষ নগরমুখী, বাংলায় বললে সেটা এরকম হয়। আর পপুলেশন ডেন্সিটি অল ওভার দ্য ইন্ডিয়া কত, 464 পার স্কোয়ার কিলোমিটার। আচ্ছা, এটা একটু বলে নেবে প্রথমেই, যেহেতু আমরা পপুলেশন সম্পর্কে আলোচনা করছি। আর ইন্ডিয়ার টোটাল ফার্টিলিটি রেট, আমি এখানে একটা কথা না বলেই পারছি না, আমাদের একটা অদ্ভুত ধারণা আছে টোটাল ফার্টিলিটি রেট ডিক্লাইন করলে আমরা পপুলেশন কন্ট্রোলে আনতে পারবো, বা আমরা অর্থনীতিতে ডেভেলপমেন্টের দিকে যেতে পারবো। যেমন আরো ডেভেলপড কান্ট্রিজ গুলো আছে, যেমন কোরিয়া, দক্ষিণ এবং উত্তর কোরিয়ার পপুলেশন ফার্টিলিটি রেট যথেষ্ট হাই, তা সত্ত্বেও ওরা কিন্তু অর্থনীতিতে যথেষ্ট ভালো। এটা অন্য বিতর্কের বিষয়, সেটা আমরা পরে কখনো আলোচনা করে নেব একটা ডেটাবেস দিয়ে। ওদের পপুলেশন গ্রোথ রেট যথেষ্ট বেশি, পপুলেশন ফার্টিলিটি রেট আমাদের থেকে যথেষ্ট বেশি, তা সত্ত্বেও ওরা অর্থনীতিতে ভালো। কি করে জাদু করেছে ওরা, না ওর হিউম্যান বিংকে হিউম্যান রিসোর্সে পরিণত করেছে, সেটা অন্য বিষয়। যাকে এটা না বললে হয় না, আমার স্বাভাবিকভাবে মনে হতে পারে জনসংখ্যা কমিয়ে ফেললেই আমার লাভ, এমনটা কিন্তু সর্বদা নয়। তো ইন্ডিয়ার এখন ফার্টিলিটি রেট হচ্ছে 2.2। আচ্ছা, আমরা একটা গ্রাফ দেখে নিই। এটা হচ্ছে
ইন্ডিয়ান ফার্টিলিটি রেট দেখো কেমন ভাবে বেড়েছে, একটু বড় করে দেখলে আমার মনে হয় সংখ্যাটা সুবিধা হবে। আচ্ছা দেখো না ক্রমশ, এটা হচ্ছে ইন্ডিয়ার গ্রোথ রেট, সরি ইন্ডিয়ার ডিকেডাল গ্রোথ রেট। তো যথেষ্ট ইন্ডিয়ার পপুলেশন প্রত্যেক 10 বছরে বেড়েছে। এই ডেটাটার সোর্স কি তোমাদের জানা উচিত। সেই ডেটাটার সোর্স হচ্ছে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর ওয়েব পেজ থেকে নেওয়া। ওকে, এই ডেটাটা। তো গ্রোথ রেট 21.34%, তাহলে ডিকেডাল গ্রোথ রেট ইজ যথেষ্ট হাই, তাহলে অ্যালার্মিং রেটে আমরা পপুলেশনে আছি। ওকে, অ্যান্ড দেন আমরা আসবো, আচ্ছা এরপরে আমি আর একটা কথা বলি। আচ্ছা এটা বলে নি, দেখো ইন্ডিয়ার পপুলেশন গ্রোথ রেট প্রতি বছর 1.1% হারে বাড়ছে, বার্থ রেট 18.2 বার্থ, আর প্রত্যেক 1000 পপুলেশনে 18.2 জন শিশু জন্মায়। ডেথ রেট কত না, ডেথ রেট হচ্ছে 7.3 পার 1000 অফ পপুলেশন। আচ্ছা এটা ওয়েব পেজটা দেখে নাও। ওকে, মাইগ্রেশন ইনফরমেশন নিই যেখান থেকে। আচ্ছা নিট মাইগ্রেশনের কোনো রেকর্ড নেই, আর এটা মোটামুটি ভাবে গ্রোথ রেট। ওকে, এরপরে চলে আসি আমাদের আসল সমস্যাটার জায়গায়। আসল সমস্যাটা কিরকম, আমাদের মাইগ্রেশন। বাইরে থেকে লোক আসে যেমন, এবং আমার দেশ থেকে লোক বাইরে যায়ও তেমন। ইন্ডিয়া ইজ এ গুড সোর্স, দুদিক থেকে খুব ভালো মানে সোর্স। কিসের জন্য না, ওতে ইন্ডিয়াতে লোক আসতেও ভালোবাসে, মাইগ্রেটরিদের ডেস্টিনেশনও ইন্ডিয়া, এবং ইন্ডিয়া থেকে লোক বাইরে যেতেও খুব ভালোবাসে। তাহলে তাহলে বিষয়টা আমাকে দেখতে হবে আমাদের কিরকম হিস্ট্রি। আচ্ছা আগে ইন্ডিয়া থেকে বাইরে যাই সেটা আমরা আগে একটু জেনে নিই। ওকে, বাইরে কোথায় কোথায় যায় দাঁড়াও দেখি। আচ্ছা ইন্ডিয়া থেকে বাইরে যায় ভেতরে, দেখো ইন্ডিয়া ইজ এ টপ সোর্স অ্যান্ড ডেস্টিনেশন ফর দ্য ওয়ার্ল্ড মাইগ্রেন্ট। ভারতবর্ষে আসতেও আসছে এমন লোকের সংখ্যা যথেষ্ট বেশি, ভারতবর্ষ থেকে বাইরে যাচ্ছে এমন লোকের সংখ্যাও সবচেয়ে বেশি, অনেক বেশি। আচ্ছা ইন্ডিয়ায় বলছে, দেখো আমি এত ডিটেলসে যাচ্ছি না, 2015-তে 5.2 মিলিয়ন ইমিগ্রেন্ট লিভ ইন ইন্ডিয়া। তাহলে সংখ্যাটা একবার ভেবে দেখো, 2.5 মিলিয়ন ইমিগ্রেন্ট। 12th র্যাঙ্ক অফ ভারতবর্ষ 12th র্যাঙ্কে আসে। কিসে 12th র্যাঙ্ক আসে, ইমিগ্রেন্ট পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড। এই 12 তো খুব একটা কম কথা নয়, আর 5.2 মিলিয়ন পপুলেশন ইজ এ গ্রেট ভলিউম অফ পপুলেশন। ইভেন মানে কোথা থেকে বেশি আসে না, বাংলাদেশ পাকিস্তান, দেখো হিসেব লেখা আছে, বাংলাদেশ থেকে 3.2 মিলিয়ন, নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা ইত্যাদি দেশ থেকে এসে থাকে। ওকে, দেন আর একটা কথা বলে রাখি, আর ইন্ডিয়ানরা কোথায় যায়, ইন্ডিয়ানদের প্রথম ডেস্টিনেশন কিন্তু ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ওরা আমেরিকা যেতে ইন্ডিয়ানরা আমরা ভালোবাসি, দেখবে পাড়ায় পাড়ায় আমেরিকাতে মাল্টি ন্যাশনালে চাকরি করে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে খুব পাওয়া যায়। অ্যান্ড তারপরে কোথায় যায়, জার্মানি অ্যান্ড সৌদি আরবিয়া খুব ইন্ডিয়ানরা যায়। এবং মানে 10টা দেশে ইন্ডিয়ানরা খুব যেতে ভালোবাসে, তার ভিতরে সৌদি আরবিয়া, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, মেক্সিকো খুব আসে। আচ্ছা ইন্ডিয়ার দেখো মানে যদি সারা পৃথিবীতে ইন্ডিয়ানরা বাইরে গেছে এই রেটটা দেখো, বলছে 6.4% টোটাল ইমিগ্রেন্ট আউটসাইড অল ওভার দ্য ওয়ার্ল্ড, তার ভিতরে 6.4% হচ্ছে ইন্ডিয়ান। মেক্সিকোরা খুব যায়, মেক্সিকো কিন্তু ডেভেলপিং কান্ট্রি। 4.3% যায়, চায়না থেকে 4% যায়। ইন্ডিয়াতে যেমন অনেক লোক আসে, ইন্ডিয়া থেকে বাইরে ইন্ডিয়ান সিটিজেনরা বাইরের দেশে সেটেল করে, তার সংখ্যাও যথেষ্ট বেশি। তাহলে আমাকে পপুলেশন কন্ট্রোল পলিসিতে এই ইমিগ্রেন্ট জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, বা মাইগ্রেশন জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আমি আরেকটা কথা বলে রাখি, দেখো না আমাদের সিলেবাসে আছে পপুলেশন পলিসি ফর ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ। আমরা ইন্ডিয়ান এক্সাম্পল নিয়েছি অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রি, বা আমাদের দেশের সিস্টেমটা জানা উচিত। আমরা যারা ডেভেলপিং কান্ট্রি তারা পপুলেশন কন্ট্রোল বিষয়টাকে অনেক বেশি প্রায়োরিটি দিই। তার কোন দুটি ইন্ডিকেটরকে, প্রথমত প্রায়োরিটি দিই বার্থ রেট কন্ট্রোল অ্যান্ড ফার্টিলিটি কন্ট্রোলকে, আর সেকেন্ড কোনটাকে প্রায়োরিটি দিই বলতো, ডেথ রেট ডিক্লাইনকে, মানুষ যাতে কম মারা যায়। এই মাইগ্রেশনকে নিয়ে খুব একটা কথাবার্তা বলি না, কিন্তু যারা ডেভেলপড নেশন, কানাডা, ডেনমার্ক, ইউএসএ, তাদের বার্থ রেটের আমাদের মতো ফ্যামিলি প্ল্যানিং এর কোনো রুলস নেই, কোনো নিয়ম করতে হয়নি।
তাদের ক্ষেত্রে কিন্তু ইমিগ্রেন্ট নিয়ম মানে মাইগ্রেশনের রুলসটা কিন্তু বারবার পরিবর্তন হয়েছে, বারবার পাল্টেছে। এটা কিন্তু পপুলেশন পলিসি ইন ডেভেলপড ওয়ার্ল্ড অ্যান্ড আন্ডার ডেভেলপড ওয়ার্ল্ডের মূল পার্থক্য। ওকে, তারা প্রায়োরিটি দেয় মাইগ্রেশন পলিসি, মাইগ্রেশন নিয়ম দেশের, আমরা প্রায়োরিটি দিই বার্থ কন্ট্রোল অ্যান্ড ডিক্লাইন অফ ফার্টিলিটি রেট। ওকে, এরপরে আমি একটা কথা বলি আমার ভারতবর্ষের হিসেব দিয়ে একটা, যে কত আমার দেশে কত কত লোক এসেছে। সংক্ষেপে আমি খুব ইলিগাল মাইগ্রেন্ট বা রিফিউজি আমি বলে দিই একদম স্বাধীনতার পর থেকে খুব সংক্ষেপে। নোয়াখালী রায়ট 1956 অ্যান্ড বার্মিস রাইজ 1950, প্রচুর লোক ইন্ডিয়াতে আসে। 1947-এ 3.2 লাখ, দেখো ওই সময় তো পপুলেশন ভলিউমও কম ছিল। হিন্দু আসে ফ্রম ইস্ট পাকিস্তান মানে বাংলাদেশ থেকে কলকাতা। ইন 1964 ইস্ট পাকিস্তান বাংলাদেশ রায়ট থেকে 60,000 রিফিউজি আসে। ওকে, বলছে একটা সার্ভে বলছে কলকাতা শহরের 27% পপুলেশন ওয়াজ ইস্ট বেঙ্গল রিফিউজি। মানে ভেবে একবার দেখো, 27% পপুলেশনই আমার দেশের পপুলেশন ইনিশিয়ালি ছিল না। অ্যান্ড যদি তুমি তার ইতিহাস দেখো, 1957-এ টিবেটিয়ান রিফিউজি প্রায় 2 লক্ষর মতো। ডিউরিং বাংলাদেশ মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ লিবারেশন ওয়ার 1971, বাংলাদেশের যেটা স্বাধীনতা যুদ্ধ, মেঘালয়, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, আসাম প্রচুর শরণার্থী আসে। 2050-তে সুরাট, গুজরাটে হিন্দু শিখ রিফিউজি আসে পাকিস্তান, আফগানিস্তান থেকে। অফিসিয়াল হিসাব 43,000। সোভিয়েত আফগান ওয়ার 1979 থেকে 1989 প্রায় 1,60,000 আফগান রিফিউজি আসে, যেটা সেটেল হয় দিল্লি অ্যান্ড চেন্নাই। ভারতবর্ষের অবস্থাটা বোঝো, চারিদিক থেকে মানুষ আশ্রয় নিতে চাইছে। শ্রীলঙ্কা তামিল রিফিউজি 1 লাখ আসে 1995-এ। আর লাস্ট খুব বার্নিং ইস্যু রোহিঙ্গা, ওদের পলিসি নিয়ে এখনো গভর্নমেন্টের ক্লিয়ার পায়নি। এরা রোহিঙ্গা কথাটার মানে তারা কি বলতো নাবিক, কি বলে না, জলদস্যু বলা উচিত নয়, নাবিক বলাই ভালো। তারা বার্মা থেকে আসছে, তারা অনেকেই মুসলিম এবং হিন্দু দুই হয়। আরো আছে মাস মাইগ্রেশন ফ্রম দ্য পিপল অফ মায়ানমার। ইউনাইটেড নেশন হাই কমিশন ওদেরকে রিফিউজি বলে আখ্যা দিচ্ছে। তাহলে আমার যেটা বলার আছে, তাহলে ইলিগাল মাইগ্রেন্ট ইন ইন্ডিয়া ইজ ভেরি ক্রুশিয়াল স্টেজ। তো এখন যদি আমি বলি হোয়াট ইজ ইলিগাল মাইগ্রেশন বা ইমিগ্রেন্ট, বলছে ইন্ডিয়ান মানে ইলিগাল মাইগ্রেশন ইন ইন্ডিয়া কি, যে যার কাছে ভ্যালিড ডকুমেন্ট নেই, হু ইনিশিয়ালি হ্যাড অথবা হু হ্যাড ইনিশিয়ালি ভ্যালিড ডকুমেন্ট, প্রথমে হয়তো তার কাছে ভ্যালিড ডকুমেন্ট ছিল, বাট কিছুদিন থাকার পর ওভারস্টেড বিয়ন্ড দ্য পারমিটেড লিমিট, কিছুদিন থাকার যেটা তো নির্ধারিত সময়, সেই সময় পার হওয়ার পর সে কি হয়ে যাবে, তার আর বৈধতা থাকবে না থাকার, তখন সে কি হবে, ইমিগ্রেন্ট। তো এই ইমিগ্রেন্ট দিকে নিয়ে খুব সমস্যা, আয়দার বৈধ কাগজ নিয়ে আসেনি, ডকুমেন্ট নিয়ে আসেনি, অথবা বৈধতা সীমা পার হওয়ার পরও আমার দেশে রয়ে গেছে। তো সার্চ পার্সন আর নট এলিজিবল ফর সিটিজেন, সে আমার সিটিজেন হবে না। এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, সঈদ কাপুরের মাম্মু বলে একটা সিনেমা হয়েছিল অনেক পুরনো, কখনো দেখবে, এতে কি মজার গল্পও থাকে। ওকে, আরো বলি ইলিগাল মাইগ্রেন্ট 2015 সালে মাইনরিটি কমিউনিটিস ফ্রম বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, তারা রিলিজিয়াস কারণে ডিপ্রাইভড হয়ে এখানে এসেছিল, এবং তাদেরকে সিটিজেনের ব্যবস্থাও করা হয়। কিন্তু যখন তারা এইরকম কোনো কারণে আসবে, তাদেরকে কিন্তু ইলিগাল মানে অবৈধ ইমিগ্রেন্ট বা ইলিগাল মাইগ্রেন্ট বলে চিহ্নিত করা যাবে না, তারা কিন্তু সিটিজেনশিপের জন্য বৈধ। যদি কোনো কারণে শরণার্থী মানে কি শরণ নেয়, ইভেন ইন ধর্মীয় কারণে সে দেশ থেকে আমার দেশে আসে এবং দেশের শরণার্থী হিসেবে নিজেকে ডিক্লেয়ার করে, দেন গভর্নমেন্ট তাকে মানে সিটিজেন হিসেবে স্বীকার করে নেয়। তাহলে আমার দেশের সিটিজেনের একটা ইতিহাস আছে, কে সিটিজেন হবে। তো ইন্ডিয়ান ন্যাশনালিটি ল, কে সিটিজেন হবে। আমার দেশের আইন খুব উদার আইন, বললো অ্যাকর্ডিং টু আর্টিকেল 5, যদিও আমরা ল পড়ছি না কিন্তু এটা না বললেই নয়, অ্যাকর্ডিং টু আর্টিকেল 15 আমার দেশের শুরুতেই কিন্তু কে আমার সিটিজেন হতে পারবে তার সম্পর্কে বলা আছে। অল দ্য পিপল দ্যাট ওয়ার রেসিডেন্ট ইন ইন্ডিয়া অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, যখন আমার সংবিধান শুরু হলো, যারা আমার সিটিজেন ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পিপল বর্ন ইন ইন্ডিয়া, এবং যারা জন্মেছিল তারা সবাই ইন্ডিয়ান সিটিজেন একসঙ্গে, কারণ আমার সংবিধান শুরু হচ্ছে উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া। আর ডেমোক্রেসির তো এটাই মজার কথা না। আর ইন্ডিয়ার
প্রেসিডেন্টকে বলে ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। ওকে, এটা তো আমার জানার জন্য বলা। অ্যান্ড দেন আমরা একটু ওর সিটিজেন আইনের নিয়মে আসি। আমার সংবিধানে সিটিজেনশিপ আইন ছিল 1955 থেকেই, অ্যান্ড দেন ওটা অ্যামেন্ডমেন্ট হয়েছে অনেকবার। অ্যামেন্ডমেন্ট মানে সংশোধনী, 1986 এ, 1992 এ, 2003 তে, 2015 এ, 2005 এ, 2015 এ অ্যান্ড 2019 এ। 19 এর ইস্যুটা নিয়ে এখন বার্নিং অ্যান্ড সেন্সিটিভ ইস্যু, সে ব্যাপারে এখন আমরা আলোচনা করব না। ওকে, তো কি কি অ্যামেন্ডমেন্ট ছিল? 1906 এ বলেছিল কি না, সিটিজেনশিপ কি হতে হবে, পেরেন্টের একজন ইন্ডিয়ান হতে হবে। 2002 এ বললো পেরেন্টের একজন ইন্ডিয়ান হতে হবে, কিন্তু অপরজন কিন্তু ইললিগাল মাইগ্রেন্ট হবে না। কারণ জানো তো আইনের অপব্যাখ্যা এবং অপব্যবহার খুব সুদূর মানে হয়ে থাকে না, খুব কমন প্র্যাকটিস। সেজন্য এটা রেস্ট্রিক্টেড করলো আমাদের পার্লামেন্টারি লতে 2003-এ। কি বললো যে কুড নট বি অ্যান ইলিগাল ইমিগ্রেন্ট। অনেক সময় অবৈধভাবে দেশে আসেন মানুষ এবং তার কোনো বৈধতা থাকে না, ভ্যালিড ডকুমেন্ট থাকে না, অ্যান্ড দেন এখানে কোনো ম্যারেজ রিলেশনশিপে থেকে গেল, তার ছেলেমেয়েরা ইন্ডিয়ান রেসিডেন্ট হয়ে গেল, এমনটি হলে হবে না। এটাতে 2002 এ 3 তে রেস্ট্রিক্ট করে দিল। কতবার অ্যামেন্ড হয়েছে তার একটা লিস্ট দেওয়া আছে, এটা জানবার জন্য দিয়েছি। অ্যান্ড দেন 2003 তে এখন বলছে না এনআরসি কোনো নতুন ঘটনা নাই। 2003 সালের যে ন্যাশনাল সিটিজেনশিপ পলিসি বা আমাদের সিটিজেনশিপ ল, তাতে এনআরসি, ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন্স, কলেজে ভর্তি হলে তোমার একটা রেজিস্টার থাকে না, তুমি সেখানের বৈধ ছাত্র বা ছাত্রী, সেরকম তুমি যদি এদেশের সিটিজেনশিপ হও, সিটিজেনশিপ তুমি অনেকভাবে হতে পারো, আমার সংবিধান উদার সংবিধান, তো সেই সিটিজেনশিপের একটা বৈধ রেজিস্টার মেনটেন করবে। তাহলে এনআরসি ইজ নট নিউ। তো এখানে 2019 সালে এই সম্প্রতি 19 সালের ডিসেম্বরে খুব প্রোটেস্ট হচ্ছে রিসেন্ট, যে এখন সেন্ট্রাল গভর্নমেন্ট এই এনআরসি হতে দেবে কি দেবে না, কিন্তু আইন তো পাশ হয়ে গেছে। তাতে বলা আছে কি বলতো, বলছে অনেক মানে যে কোনো মাইনরিটিস কমিউনিটিজ, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিস্টান, মুসলিম সবাই কিন্তু আমার ভারতের সিটিজেন হবার যোগ্য, যারা এদেশের রেসিডেন্ট ছিল বা যার প্যারেন্টরা রেসিডেন্ট 2014 এর আগে। এই আইনে বলা হয়েছে। বাকিরা কি সিটিজেন হতে পারবে না? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। আইনে বলা আছে যে হতে পারবে, হতে পারবে কিরকম না, তাকে বাকিরা হতে পারবে যদি তার কোনো বিশেষ হিস্ট্রি থাকে, ওই শরণার্থী হয়ে এই দেশে আসে, তার লজিক কারণ থাকে, সেও সিটিজেনশিপ পাবে। এখানে বলা আছে যে দেখো, অ্যামেন্ডমেন্ট বলছে প্রোভাইড অ্যান ইজিয়ার পথ টু দ্য সিটিজেনশিপ অফ মাইনরিটিস প্রসিকিউটেড অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান from the other neighboring Muslim majorities countries of Bangladesh, Pakistan, Afghanistan who entered in India before 2014। এতে অনেকের আপত্তি আছে এবং তাতে অনেক রাজনৈতিক বিতর্ক হচ্ছে, সেগুলিতে আমি যাব না। এবং বলা আছে যদি এবং আগের নিয়মই বলা আছে যদি রাজনৈতিক কারণে বা পলিটিক্যাল টার্মোয়াল সিচুয়েশনের কারণে বা বিশেষ কোনো কারণে বা ধর্মীয়ভাবে তার ধর্ম বিশ্বাস আঘাত হচ্ছে বা আহত হচ্ছে, এমন কোনো কারণে শরণার্থী হিসেবে ভারতবর্ষের কাছে প্রেয়ার জমা করে ফর দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আইডেন্টিটি ল থ্রু দ্য, তাহলে সে ভারতবর্ষের নাগরিক হতে পারবে। দেখবে এখানে একটা জিনিস দেখায়, যদিও আমরা আইনের ছাত্র বা ছাত্রী নই, তবুও একটু জেনে রাখা ভালো, দাঁড়াও দেখি, এই তো আসছে, এইটা হচ্ছে বইয়ের পাতা, ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 2015। আমি কত রকম ভাবে সিটিজেন হতে পারি দেখো, সিটিজেন বাই বার্থ, সিটিজেন বাই ডিসেন্ডেন্ট বংশ পরম্পরায়, সিটিজেন বাই রেজিস্ট্রেশনশিপ, তুমি শরণার্থী হলে বা অন্য কোনো কারণে বেড়াতে এলো, তার টেম্পোরারি ভিসা কার্ড অ্যাপ্রুভ করা হয়, ভিসা পারমিশন দেওয়া হয়। আচ্ছা, এই দেখো সিটিজেনশিপ, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন। ওই যে এই 14 সালের 19 সালের আইনটাতে এই কথা বলা আছে, কোনো বিশেষ কারণে ন্যাচারালাইজেশনের কারণে ও সিটিজেনশিপ পেতে পারে, তো এখানে একটা টাইম বারকে দেওয়া আছে। এটা শুধু আমাদের জানবার জন্য। এখন আমরা সিটিজেন কিসের দ্বারা হয়ে থাকি? মূলত আমাদের ল ফলো দ্য সিটিজেনশিপ বাই দ্য ডিসেন্ডেন্ট
যেটা আমার সংবিধানের শুরুতেই বলা আছে, অ্যান্ড রাইট অফ বার্থ, এই দুটো কারণে আমরা ইন্ডিয়ান সিটিজেন নর্মালি হয়ে থাকি। তা প্রফেশন রইলো আমার সবার জন্য। তাহলে এই আমার তো পপুলেশন পলিসিতে এই ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ। কেন না, যারা আমার সিটিজেন হবে তাদেরকে নিয়ে আমি ভবিষ্যতে চলবো, এবং তাদের ফার্টিলিটি রেট, তাদের বার্থ রেট আমার টোটাল ভলিউম অফ পপুলেশনকে প্রভাব ফেলবে। যদি যেহেতু এটা টোটাল পপুলেশনকে প্রভাব ফেলবে এবং আমার ডেমোগ্রাফিক রেশিওর প্রভাব আমার ইকোনমিতে গিয়ে পড়বে, এবং ডিপেন্ডেন্ট পপুলেশন এর ওপর নির্ভর করবে, কারণ পপুলেশন আর গোয়িং অন, মানুষের গড় আয়ু বাড়ছে, আয়ুষ্কাল বাড়ছে। তাহলে পপুলেশন পলিসিতে যেমন বার্থ রেট গুরুত্বপূর্ণ, তাই মাইগ্রেশন পলিসি সেই দেশের ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ। উইথাউট মাইগ্রেশন পলিসি পপুলেশন পলিসি কখনো এস্টাবলিশড হতে পারে না। ওকে, আজকে এখানেই শেষ করি।